শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল বজলিশ। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাজনীতি অঙ্গনে স্বাধীনতার পক্ষ বিপক্ষ, গুপ্ত প্রকাশিত এইসব শব্দগুলো বেশ আলোচিত হচ্ছে। বিশেষ করে সংসদের বাইরে রাজনৈতিক দলের নেতারা স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে যেমন তর্ক বিতর্কে জড়াচ্ছে, ঠিক একইভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলেও গুপ্ত রাজনীতি নিয়ে শিক্ষাঙ্গন উত্তপ্ত হচ্ছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি স্বাধীনতার পক্ষ বিপক্ষ, গুপ্ত প্রকাশিতে উত্তপ্ত রাজনীতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন ছাত্র শিবিরের প্রচার সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর জিএস জনাব ফরহাদ এস.এম. ফরহাদ, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। রাজধানীর চাপ কমাতে সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক সুবিধা বাড়ানোর হবে সংসদের প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধনে 17 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর। সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে 4 টাকা। ব্যবসা পরিচালনা সহজ করতে 3 মাসের মধ্যে সব বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রীর। সারা দেশের বজ্রপাতে 9 জন নিহত। প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত ফসলি জমি। জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ শুরু, জানালেন শিক্ষামন্ত্রী। পর্যায়ক্রমে দেয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। রাজধানী নিউ মার্কেট কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন, বলছে ডিবি। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন শনাক্ত। এবং ইরানকে আবারও ট্রাম্পের হুমকি, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে, জানালেন পাক প্রধানমন্ত্রী। 72 ঘন্টায় মার্কিন অবরোধ ভেঙেছে 52টি ইরানি জাহাজ। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই এস.এম. ফরহাদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমরা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম দেশে নানা রকম ইস্যু রয়েছে। রাজনীতিতে যারা জনগণের কথা বলে, জনসম্পৃক্ত অনেক ইস্যু রয়েছে। সেই সব ইস্যুতে যতটা না বাদানুবাদ, তার চেয়ে বেশি তর্ক বিতর্ক হচ্ছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ কিংবা সুপ্ত গুপ্ত রাজনীতি নিয়ে। এবং ছাত্র সমাজের কাছেও তো প্রত্যাশা অনেক। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের যে ভূমিকা সাম্প্রতিক সময়ে, সেগুলো নিয়েও গণমাধ্যমে এসেছে, আপনাদের নানা রকম কথাবার্তা। আপনি একটু মূল্যায়ন করবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে তো আমরা ছাত্র রাজনীতি এবং ওভারঅল রাজনীতির একটা ইতিবাচক পরিবর্তন দেখতে চেয়েছিলাম। সেই জায়গায় কি আসলে পরিবর্তন সূচিত হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমি আসলে বারবার এই জন্য হতাশ হয়ে যাই যে লড়াইটা আপন করে নিয়েছিলাম, যে দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য আমরা যে পথে হাঁটবো, শিক্ষার্থীদের জন্য কিংবা নাগরিকদের জন্য তাদের অধিকার নিশ্চিতের জন্য রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিক সংগঠনগুলো নাগরিকদের বা শিক্ষার্থীদের স্বপ্নের জায়গাটি মাথায় রেখে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, তাদের আলোচনা নির্ধারণ করবে, তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবে, সে অনুযায়ী কর্মসূচি ঠিক করবে। এভাবে আগামী বলে আমরা আশা করেছিলাম। যে কারণে 5 আগস্টের পর থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা দেশব্যাপী একটাই স্বপ্ন দেখেছি, সেটি হচ্ছে এদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবার জন্য আমাদের যাতে কর্মসূচি অব্যাহত থাকে। সেক্ষেত্রে আমরা বাছাই করেছিলাম যে স্কুল পিরিয়ড থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পিরিয়ড পর্যন্ত নানান ক্যাটাগরির শিক্ষার্থীদেরকে তাদের কালচারালি, তাদের সাহিত্যের জায়গায়, তাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গায়, তাদের শিক্ষাগত জায়গায়, তাদের সামগ্রিক দেশকে ধারণ করে যেমন করে বেড়ে ওঠানো দরকার, গড়বার কথা, সেটাই মাথায় রেখে সারা দেশব্যাপী আমরা কর্মসূচি নির্ধারণ করেছিলাম। যার ফলশ্রুতিতে ছাত্র শিবিরের একটা গণজোয়ার তৈরি হয়েছে। আমরা যেখানে নির্বাচন হয়েছে ছাত্র সংসদ, সেখানে আমরা ভালো আউটপুট পেয়েছি এবং শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে সেভাবে বেছে নিয়েছে আমাদের কর্মসূচির কারণে। কিভাবে ছাত্র শিবিরকে বেছে নিল? ছাত্র শিবির কি তার পরিচয়ে নির্বাচন করেছে? ইয়াস, আপনি ছাত্র শিবিরের সভাপতি আমি ছিলাম, আমি জিএস প্রার্থী,
ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই সময় সভাপতি থাকাকালীন ছাত্র শিবিরের বাই নেম যত রকমের প্রোগ্রাম করা সম্ভব শিক্ষার্থীদের জন্য সে প্রোগ্রাম করেছে, এখনো জারি রেখেছে। জাহাঙ্গীরনগর সেম, ডাকসু নিয়ে ওনারা কিছু কনসার্ন দেন, মানলাম, এটা আপাতত এক পাশে রাখলাম যে আপনারা কনসার্ন দিতে পারেন। ডাকসুতে তো বিসি থেকে শুরু করে সবকটা আপনার দলের ছিল। তারা উনি যে কোন প্যানেলে আর কি আপনার ইসলামী ছাত্র শিবিরের নামে নির্বাচনটা সাধারণত গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতে রাজনৈতিক দলের নামে প্যানেল দেওয়া যায় না, যে কারণে ছাত্র দলও শুরুর দিকে তাদের দলের নামে প্যানেল দিবে বলে পরবর্তীতে নামটা দলের নামে দেয় নাই, অন্য নামে চেঞ্জ করছে। এটা গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কারণে। হয়তো আমরা ছাত্র শিবির প্যানেল দিতে সমস্যা নাই, আমাদের সবাই এভাবে আমরা দেওয়ার কথা, কিন্তু কোনো সিচুয়েশন লেখা আছে রানিং কোনো ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠনের বাই নেম দেওয়া যায় না। পরে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদে এভাবে নাম দিয়েছে, অন্য জায়গায় অন্য নাম হয়েছে, এরকম আর কি। ভাইরাও এরকম একটা নাম দিয়েছেন, নাম ইস্যু না, শুধু আমার কমিটির পোস্টের না যারা প্রার্থী ছিলেন কিনা, ইয়াস তারা প্রার্থী ছিলেন। আমি নিজের সভাপতি, আমার আগের সভাপতি তিনি ভিপি প্রার্থী ছিলেন, আমার পরের সভাপতি যিনি হয়েছেন তিনি এজিএস প্রার্থী ছিলেন, এভাবে তো হয়েছে। আমি যেটা বলছিলাম, তাহলে গুপ্তের প্রসঙ্গ আসে কেন? ইয়াস, প্রসঙ্গটা কেন আসছে, প্রসঙ্গটা আনা হয়েছে কেন আনা হয়েছে, আজকে সংসদে দেখেছেন না যে স্বাধীনতা বিরোধী কিংবা স্বাধীনতা পক্ষের আলাপগুলো আসছে। আপনি যখন দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানে, আজকে সংবাদে দেখলাম যে কালকে সংবাদে 4000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে মোমবাতির আলোয়। আপনি যখন দেখছেন লাইনে দাঁড়িয়ে কৃষক তেলের জন্য দাঁড়িয়ে মারা যাচ্ছে, আপনি যখন দেখছেন যে 5 শতাধিক শুধু কেস হচ্ছে ধর্ষণের কেস, আর 500 যেগুলো আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর রিপোর্টে বলেছে 464টা হত্যার কেস আর 666টা হচ্ছে ধর্ষণের কেস যেগুলো মামলা হয়েছে, যেটা লাস্ট ক্লাসটার যদি ভাগ করেন 3 মাস 2 মাস করে 2.5 মাস করে যে সময়টা পার হয়েছে ভাগ করেন, যত 2-2.5 বছরে যদি রেশিও ভাগ করেন, এটা হাইয়েস্ট। এবং অপরাধীকে গ্রেফতার না করার রেশিও তো এটা হাইয়েস্ট। আপনি যখন দেখেন ক্যাম্পাসে গিয়ে চাপাতি দিয়ে কোপানো হইতেছে, আপনি যখন দেখেন, আজকে যখন দেখছেন যে নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদলের চাঁদাবাজি এবং শিক্ষকদের হয়রানি, শিক্ষকদেরকে টেবিল থাপড়ায় ভিডিও ভাইরাল হচ্ছে, যে টেবিলে থাপড়ায় হচ্ছে তাদেরকে, শিক্ষকদেরকে একবার হুমকি দামকি দেওয়া হচ্ছে। আপনি যখন দেখেন এই নানা প্রক্রিয়া ক্রাইমগুলো প্রতিদিন তালিকাটা ভরপুর হয়ে যায়। আপনি যখন দেখেন আজকে মেডিকেলে নেত্রকোনায় যখন আপনি দেখবেন যে মেডিকেলে র্যাগিং করা হয়েছে, র্যাগিং করার এক পর্যায়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেছে, সবগুলো যখন দেখছেন আপনি এটা ঢাকতে প্রস্তুত। আপনি যখন দেখেন রাষ্ট্র পরিচালনায় বরাবরের মতো একটা চমৎকার একটা গর্তের দিকে চলে যাচ্ছে পুরো রাষ্ট্র, যেখানে আপনি যখন দেখেন যে পুরো ব্যাংকিং খাত যারা লুটপাট করে ফেলেছে তাদেরকে আপনি পুনর্বাসন করেন। আপনি যখন দেখেন আওয়ামী পুনর্বাসনের অভিযোগ অন্য কাউরে দেন, আপনি যখন এখন পর্যন্ত 15টা জায়গায় স্থানীয় লিডার গিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। আপনি যখন দেখেন আবার আপনার দলের বিএনপির নারী সংরক্ষিত আসনে আওয়ামী লীগকে পোস্টে না তাকে পুনর্বাসন করেন। সামগ্রিক জিনিস তো কালেকটিভলি ফেলিয়ার ব্যর্থতা রাখতে আপনাকে সংসদে আলোচনা যাতে এই দিকে না গড়ায়, আবার ক্যাম্পাসে যাতে আলোচনা তার দলের ব্যর্থতার দিকে না গড়ায়, আপনাকে নিয়ে যেতে হয় ক্যাম্পাসে গুপ্ত, আর আলোচনা নিয়ে যেতে হয় সংসদে স্বাধীনতা বিরোধী। আমি গুপ্তের আলাপে আসি। আমার সোজা সাপটা আলাপ হচ্ছে, ধরেন একটা ছেলে গুপ্ত, আপনার বিবেচনায় আপনি যে টার্ম ইউজ করেন গুপ্ত ধরলাম, সে যদি আইনি ভাষায় কোনো অপরাধ করে থাকে দেশের আইন অনুযায়ী, তার বিরুদ্ধে সে গুপ্ত হোক, সে শিবির হোক, সে ছাত্রদল হোক, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, স্বাভাবিক, আপনি ব্যবস্থা নেন। আবার একটা ছেলে, সে ধরেন আপনার বিবেচনায় সে গুপ্ত বাট ছাত্রদল করতেছে, আপনার ধারণা আপনার কম্পিটিটিভ জন্য আপনি তার গুপ্ত ট্যাগ দিচ্ছেন, সে যে অপরাধ করতে তার ব্যবস্থা নেবেন। অপরাধ তারা তো আপনি চাপাতি দিয়ে কমাইতে পারেন না, আপনি তার বিরুদ্ধে আপনি এই যে আজকে আরেকটা নিউজ আমি একটু আগে পড়ে দিলাম, তার শুধুমাত্র তার ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে তাকে উলঙ্গ করে ভিডিও করা হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, তাকে টর্চার করা হয়েছে। এটা মিরর নিউজ একটু পাবলিশ, আমি জেলাটা দেখি নাই, আপনি আমাকে টেনশনের সময় আমি জেলাটা দেখে উল্লেখ করতে পারবো, একটু আগে পাবলিশ হয়েছে এবং সে ট্রমাটাইজ হয়ে গেছে। এইভাবে করে যে জায়গায় জায়গায় এই কেসগুলো ঘটতেছে। তো সামগ্রিকভাবে আমি স্বাধীনতা বিরোধী আলাপে আসি। আজকে যেমন সময় পেলে হবে 10 সেকেন্ড। আজকে বিএনপির এমপি একজন, যাকে আমরা দেখি যে তিনি খুব লাউডলি কথা বলেন, তো আজকে বলতে গিয়ে তিনি বলেছেন যে স্বাধীনতা বিরোধীর সাথে, এবং একসময় বলছে জামাত জিতলে আমি মরে যাবো, এই টাইপের কথা বলেছেন। তিনি ঠিকই 8 সালের ইলেকশনে জামাতের জোটে কিন্তু ছিলেন, এমপি প্রার্থী ছিলেন, জামাতের ধারে গিয়ে ভোটও চেয়েছেন, তখন তার কাছে স্বাধীনতা বিরোধী মনে হয় নাই। তিনি এমপি প্রার্থী ছিলেন বিএনপির, এবং তিনি যদি সেই ইলেকশনে জিততেন এবং জামাতের বাড়ি গিয়ে ভোট চেয়েছেন, জামাত তার বাড়িতে আসছে, তখন জামাতকে তার স্বাধীনতা বিরোধী মনে হয় নাই। তিনি ভুলে গেছেন বিএনপির প্রতিষ্ঠাকালীন শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত সবচেয়ে বেশি রাজাকার পুনর্বাসন সেখানে হয়েছিল। তিনি এটা তার কাছে এটা গায়ে লাগে না, আমি এটা বিরোধিতা করি না, সমালোচনা করি না, ইনক্লুসিভ রাজনীতি আমি যে কারণে করতে পারি। আমি কয়েকটা নাম বলি: শাহ আজিজুর রহমান, বাংলাদেশের 4র্থ প্রধানমন্ত্রী, স্বঘোষিত রাজাকার। তারপরে আব্দুর রহমান বিশ্বাস, বাংলাদেশের 13তম রাষ্ট্রপতি। মশিউর রহমান, যিনি জাদুমিয়া নামে ছিলেন। মোশাররফ হোসেন শাহজাহান, যিনি পানি সম্পদ প্রতিবন্ধী। আমরা বিষয়গুলো জানি, কিন্তু ওনারা কি বিশাল তালিকা মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছেন কখনো? না, আমি বলছি যেটা সেটা তারা যে রোলে গিয়েছেন। আজকে সংসদে আলাপ কেন আসতে হইলো?
আজকে আলাপ হওয়া দরকার ছিল। ওনারা তো বিরোধী আমি আসলে দেখেন, ওনারা তো স্বাধীনতার বিরোধিতা করে কোনো বক্তব্য রাখেননি কোথাও। তাদের বিরুদ্ধে আমার অবস্থান না, আমার অবস্থানটা হচ্ছে আজকে যিনি সংসদে আলাপটা করছেন, কোথায় ইমেচিওর ডিসকাশন দেখেন, সংসদে এত লক্ষ লক্ষ টাকা নষ্ট করে যে অধিবেশন হচ্ছে, এখানে আপনার যে কালিমা নিয়ে আলাপ করছে সেই কালিমা এখন ভ্যালিড কিনা, যে পয়েন্ট আলাপ করছে সেই পয়েন্ট সামনে কোনো কর্মীও ঠিক করে দেবে কিনা, কোনো উন্নতিতে কাজ করবে না, এটা মাথায় রাখা দরকার। যদি আলাপ হয়তো দুইটা দলের মিলে রাষ্ট্র কিভাবে করবে এটা নিয়ে সুন্দর হতো। ভাইয়েরও গুপ্তসূত্র আলাপ না করে যদি ক্যাম্পাসে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা, দুইটা দলকে শিক্ষার্থীদের প্রতি এগিয়ে নেওয়ার জন্য একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন আসতো, এটা সুন্দর হতো। আজকের টপিকও যদি আপনার এটা হতো, এটা খুব সুন্দর হতো। অসংখ্য ধন্যবাদ জনাব আমানুল্লাহ আমান। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই গুপ্তসূত্রের আলোচনা। ধন্যবাদ আপনাকে, এটিএন বাংলা যারা দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সহ আলোচক ফরহাদ সহ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যদি কিছুক্ষণ আগে এটিএন নিউজে ফরহাদ আর আমি একসাথে ছিলাম। যাই হোক, গুপ্তসূত্রের আলোচনা নিয়ে প্রশ্ন করেছেন আপনি। দেখেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথেই খনি হাসিনা বিরোধী আন্দোলন করেছি। বাংলাদেশের মানুষের একটা বিশাল রকম প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে না, রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে এবং বাংলাদেশের মানুষ যেই বাক স্বাধীনতার জন্য, আসলে মানুষের কথা বলার স্বাধীনতার জীবনে সবচেয়ে বেশি জরুরি, যে যার কারণে বারবার এদেশে আন্দোলন হয়েছে। আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় হাসিনার আর শাসন আমলে দেখেছেন যে প্রায় আমি যতটুকু জানি 462 বা 65 জন সাংবাদিককে মামলা খাওয়া লেগেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। তো একটা গণমানুষের প্রত্যাশার অংশ ছিল যে না, বাক স্বাধীনতা থাকবে। তো যাই হোক, 5ই আগস্টের পরে আমরা যেটি ফরহাদ প্রথমে শুরু করলেন আর কি, এখন টকশোগুলি এমন হয়ে গিয়েছিল, আসলেই টক মানে একদম বিতৃষ্ণা ছড়ায় একদম। আমার সত্যিকার অর্থে এখন আসতে ভালো লাগে না, কারণ হচ্ছে একটি সংগঠন আপনার ফরহাদটা যেটি করে বিলং করে ইসলামী ছাত্র শিবির, ইতিহাসের বাঁকে বাঁকে সেই সংগঠন সবসময় গণমানুষের আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়েছে এবং সবসময় মানুষের, কারণ তাদের রাজনীতির স্টাইলটাই ওই রকমের, মানে ওয়ান কাইন্ড অফ মিলিটেন্ট গ্রুপের মতো। আপনি ইসলামী ছাত্র সংঘ থেকে যেই ভুলের রাজনীতি শুরু হয়েছে এবং সেটার লিগ্যাসি তারা টানতেছে। আজকে 5ই আগস্টের পরে আপনি একদম খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন যে এই অস্থিরতাটা কোথা থেকে আসলো। এইটার একেবারে জন্মদাতা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। কারণ 5ই আগস্টের পরে উনি যে সর্বশেষ কয়েকটি ঘটনা উদাহরণ দিলেন, এটিও নিয়ে প্রশ্ন আছে এবং সেটি সর্বশেষ 2-3 দিনের ঘটনা। কিন্তু এই যে একটি সংগঠন, একটি রাষ্ট্র পরিচালনা, একটা দল আসার পরে তার সংশ্লিষ্ট ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় একটা ছেলের উপর কোনো আধিপত্য দেখালো না, যেই কালচারটা আগে বাংলাদেশে ছিল, যে হলে নিয়ন্ত্রণ নেয়, সিট বাণিজ্য করে, নিজেদের সংগঠনের লোকজনকে উঠায়, গেস্ট রুম রাজনীতি করে, গণরুম করে, এই ধরনের একটা ঘটনা বাংলাদেশে কোথাও ঘটলো না। উনি আজকের কোনো একটা বিষয় নিয়ে বলতেছেন যে কারে কান ধরে উদ্বেশ করেছে, সেটাও র্যাগিং, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ, উনি একটু আগে বললেন আর কি। যাই হোক, কিন্তু এই যে এত ইতিবাচক রাজনীতি ঘটলো, ওনারা তো 5ই আগস্টের পরে আমাদেরকে নিয়ে এমন কোনো অপরাজনীতি, এমন কোনো মবক্রেসি করে নাই। হ্যাঁ, আমরা কতবার মবক্রেসি করেছি মনে করেন, আমরা কোথাও কোনো দিনও ইসলামী ছাত্র শিবিরের একজন নেতাকে, আমাদের কোনো কর্মী, আমাদের কেউ একটা ধাক্কা দেয় না কোনো সময় যে সরকারি দল এসেছে। সুতরাং এই ইতিবাচকতাকে তাদের স্বাগত জানানো উচিত ছিল। যাই হোক, এই যে অকৃতজ্ঞ মানসিকতা একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়। এবং উনি একটু আগে বললেন যে শিক্ষকের গায়ে বেয়াদবি। দেখেন, মানে এইটার উত্তর, এই 5ই আগস্টের পরে শিক্ষকের গায়ে হাত তোলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে শিক্ষককে মারতে মারতে আপনার কি অবস্থা করেছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতাদর্শের বাইরে ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে মব তৈরি করেছে। বাংলাদেশে ছাত্রলীগের সময় যেই শিক্ষকের গায়ে হাত তোলার যে লিগেসি, মানে এটা ওনারা টানতেছে। এখন বলবে যে না, এই লোকগুলি তো আমাদের না, সালাউদ্দিন আম্মার, এই এবি জুবায়ের নাম কি, মোসাদ্দেকেরা আমাদের না। এইটাই হচ্ছে গুপ্ত রাজনীতির সুবিধা, যে আপনি এমন কিছু মানে পর্যায় তৈরি করবেন, এমন কিছু বিটিম সিটিম ইত্যাদি তৈরি করবেন, যাদেরকে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবে এবং তারা আপনার পক্ষে ন্যারেটিভ যাওয়ার জন্য জীবন মন চেষ্টা করবে। কিন্তু যখন আবার কথা বলা হবে তখন বলবে যে এই লোক তো আমাদের না, সে তো, অথচ তাদের চলনে বলনে কথোপকথনে কোনোদিনকে দেখেছেন জুবায়ের মোসাদ্দেকরা কোনোদিন ছাত্র শক্তি, ছাত্র দলের কারোর সাথে আড্ডা দিচ্ছে, কারোর সাথে সবসময় সাদিক কায়েমদের সাথে, ফরহাদদের সাথে থাকে। এবং বাংলাদেশে বিএনপি কোথায়, কোন উপজেলার কে একটা কথা বলছে, সেইটাকে অতিরঞ্জিত করে মব তৈরি করা। আমার স্পষ্ট মনে আছে 13ই ফেব্রুয়ারি আপনার জসিম নামে একজন মারা গেল আপনার এই মুন্সিগঞ্জে, 13ই ফেব্রুয়ারি। সাথে সাথে সেই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি তারেক রহমানের বিরুদ্ধে গালাগালি দিয়ে মবক্রেসি হলো।
পরের দিন দেখা গেল সেটি একটি জমি জমা সংক্রান্ত বিষয় হয়েছে, র্যাব আপনার ই করলো। শিবিরের ডাকসু তারা বলেছে যে লেজুর ভিত্তি করে না, বিএনপির প্রত্যেকটা ঘটনা সবার আগে বাংলাদেশে প্রেস বিজ্ঞপ্তি হয়েছে ডাকসু, ঠিক আছে। অর্থাৎ এই যে এক একটা বিষয়কে উস্কে দেওয়া, যখন শরীফ বিন ওসমান হাদি মারা গেল, ডাকসুর দায়িত্বশীল জায়গা থেকে আপনি সাদিক কায়েম আপনার সাথে সাথে বললো যে এটার সাথে মির্জা আব্বাস জড়িত আছে, পরে আবার থুকু ভুল হয়েছে। তো এই ধরনের পরিস্থিতি তৈরি করে আপনি একটি ক্যাম্পাসকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা থাকা সত্ত্বেও আমরা কোনো সময় আমরা এমন কোনো আচরণ করি নাই যে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মানে অনুধাবন হয়েছে যে তারা বাসার বাইরে আছে বা ক্যাম্পাস মানে সে তার নিজের পরিবারে যেরকমের সিকিউর ফিল করছে ঠিক একই রকমের আপনার ক্যাম্পাসগুলো। তো এই রাজনীতির উদাহরণ ছাত্রদল তৈরি করেছে। এবং উনি যে কর্মসূচিগুলোর কথা বললেন, আপনার 5ই আগস্ট থেকে আমরা মোটা দাগে আমরা অত মনে করেন যে ঢাকঢোল পিটিয়ে আপনার শুধুমাত্র ফেসবুকে বুস্ট আপ করে আমরা একটা কর্মসূচি করেছি সেটাকে ব্যাপকভাবে জানান দেওয়া, সেই কাজটা আমরা করি না। শিক্ষার্থীদের প্রতি আমাদের সেই দরদ আছে এবং শিক্ষার্থীদের আমাদের প্রতি সেই আস্থা আছে। উনি যে উদাহরণটি তৈরি বললেন না যে রাখছু, এইটায় যে মানে 5ই আগস্ট পরবর্তী সময়ে কি অপকৌশলের আশ্রয় নিয়ে সেই ঘটনাগুলি ঘটেছে সেটি বাংলাদেশের মানুষ জানে। এরা তো অধিকাংশই ছাত্রলীগ করতো। আপনার সাদিক ফরহাদরা ছাত্রলীগের সাথে উনি খুব সুন্দর করে কথা বলেন, কেন জানেন? কারণ হচ্ছে আপনি ওই যে ছাত্রলীগের সময় অনুকূল পরিবেশে ছাত্রলীগ করে তারপরে ডিবেটিং সোসাইটি করছে, আমাদের তো কারো ডিবেটিং সোসাইটি কালচারাল কোনো কিছু করার সুযোগ ছিল না। তো কারণ আমরা প্রতিনিয়ত কারণ আমাদের তো যা করেছি প্রকাশ্যে করেছি, ওই সুযোগ সুবিধাটা পেয়েছে, পড়ালেখা করেছে, যার কারণে গুছিয়ে একদম আমি তো ফরাদের দিকে তাকাইলে আমার মনে হয় যে আমি সাদ্দামের সাথে কথা বলতেছি। সাদ্দামও একই স্টাইলে মনে করেন খুব গুছিয়ে সূক্ষ্মভাবে মনে করেন মিথ্যা কথা উপস্থাপন করতে, সেটা ওনারা করতেছে। কিন্তু উচিত ছিল কি যে আমরা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম সেই যে ধারাবাহিকতা আপনার সেই যে স্পিরিটটা সেইটাকে ধারণ করা। ওনারা 5 তারিখের পর কিসে আশ্রয় নিলেন এবং যে কোনোভাবে ছাত্রদলকে পর্যদস্ত করতে হবে, পর্যদস্ত করে মনে করেন যে ওনারা একাই থাকবে, সেই প্রক্রিয়ার অংশ ছিল। মানে প্রচারণায় কি আপনারা পিছিয়ে যাচ্ছেন? কোথায় না, ওনাদের তো মনে করেন বিশাল একটা বট বাহিনী আছে এবং অনেক মনে করেন নামে বেনামে বিভিন্ন জার্নাল আছে যেগুলি পেইড, তাদের সংগঠন থেকে সেগুলো টাকা দেওয়া হয়, সেগুলো বুস্ট আপ করা হয়। আপনি মনে করেন যে এই একটা নাম মনে করেন যে কি বলবো, যে কোনো একটা নাম যে শান্তির পথের একটা আপনি একদিন সকালে আমি উঠে দেখি কি, আমি একটা টকশোতে আসলাম, পরে ঢুকে দেখি যে কালেমার দাওয়াত এরকম একটা পত্রিকা, সেখান থেকে আপনাকে একটা মিথ্যা কোট করে দিচ্ছে, সেইটা 15.2K লাইক এবং শেয়ারও প্রায় 1000-এর কাছাকাছি দেখলাম। এই ধরনের হাজার বট পেজ, বট আইডি, সেইগুলি এবং এগুলি দিয়ে আপাতত ওনারা সফল হয়েছেন। কিন্তু সফল হতে গিয়ে এখন দেখা গেছে বুমেরাং হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষও প্রতিবাদ করা শুরু করছে যে না, এভাবে চলতে দেওয়া যায় না। কারণ তাদের মতের, তাদের পথের, তাদের আদর্শের, তাদের দর্শনের বাইরে কথা বলে সে চারিত্রিকভাবে ঠিক থাকছে, সে তাদের তীব্র আক্রমণের শিকার হওয়া লাগে না, এমন একটা সিঙ্গেল উদাহরণ বাংলাদেশে নেই। যে মনে করেন আপনি 1 মাস শিবিরের পক্ষে কথা বলবেন যে সাদিক ফরহাদরা ভালো ছেলে, এই সেই ট্যালেন্টেড, ওনাদেরকে আইনস্টাইন প্লেটও বলবেন, কারণ ওনারা তাদেরকে নিজেদেরকে এরকম মনে করে যে বাংলাদেশের সমস্ত মানে জ্ঞানী সবকিছু শিবিরে মনে করেন যে গোডাউন খুলে বসছে। ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে যে এই অপপ্রচার করা, মনে করেন মানুষকে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দেওয়া এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করা। আপনি করে দেখেন শাহবাগ থানায় যে ঘটনা ঘটলো, শাহবাগ থানায় যে ঘটনা ঘটছে, সেইখানেও তাদের লালিত মবস্টাররা মব করতে গেছিল এখানে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে। আচ্ছা, আপনার এই মুসাদ্দেক এবি জুবাইররা স্ট্যাটাস দিয়ে তারপর ওখানে গেছে যে শাহবাগ থানায় যাচ্ছি আপনারা চলে আসুন। সেটা কি উদ্দেশ্যে গেছিল? আপনি ছাত্রদল যে পরিমাণ সহ্য করছে এবং এই জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানানো উচিত। কিন্তু কেউ যদি আমাদের কোনো কর্মী যদি সেখানে অন্যায় করে থাকে, সে বিষয়ে আমরা তদন্ত কমিটি করছি এবং আমরা সেটা বলছি যে বিচার হবে ইনশাআল্লাহ। কিন্তু তদন্ত কমিটি তো আলোর মুখ দেখে না, অবশ্যই আলোর মুখ দেখেন, আপনি আলোর অপেক্ষা করেন। ঠিক আছে, যে আপনার বাংলাদেশের ইতিহাসে আপনি এই যে 12ই ফেব্রুয়ারি বা 5ই আগস্টের পর থেকে এই মবস্টাররা, আপনি এরকম বহুত ঘটনা ঘটছে। যেমন পুরান ঢাকার যে সোহাগের ঘটনা ঘটলো, যে দেখেন কথায় কথা আসে, সেই সোহাগের ঘটনার সময় ওনারাই বলেছে যে এখানে ইসহাক সরকার জড়িত। আজকে ইসহাক সরকার আবার যখন এনসিপিতে যোগ দিয়েছে, ইসহাক সরকার একদম কালের মহানায়ক হয়ে গেছে। এখন শোনেন, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রাতব্যাপী মব হলো, সেইখানে শিবিরের শুধু ওনারা কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ যান না, এছাড়া সবাই গেছে ওই জায়গায়। যাওয়ার পরে আমরা দেখলাম যে অশ্লীল, যে অশ্রাব্য স্লোগান দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা হলো। সেদিন উচিত ছিল, যদিও করতে পারে না কারণ ওনাদের মানে আশীর্বাদ পুষ্ট ভিসি ছিলেন,
সেই দিনই এরকম একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের মেরুদণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম মা বোনদের তুলে, তারেক রহমানকে তুলে 1 2 3 4 ইত্যাদি স্লোগান দেওয়া হলো, ওনারা তো তার প্রতিবাদ করেন না, কারণ লোকগুলো তো ওনারা পাঠাইছেন। সেই মবক্রেসির লিগাসি থাকতে থাকতে শাহবাগ থানা পর্যন্ত গেছে, এবং ওনাদের এখনো উচিত যে শুধুমাত্র মানে অন্যজনকে বাক্যবাণে পর্যদস্ত করার যে অপচেষ্টা, সেই জায়গাটায় না থেকে এই মবস্টারদেরকে নিয়ন্ত্রণ করা, না হলে এই ধরনের আরো আমি আসবো, একটা বিরতি নিতে হবে আমাকে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে বর্তমানে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব এস এম ফরহাদ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছে আমানুল্লাহ আমান, আপনি সেগুলোর উত্তর দিবেন। তবে যে বিষয়টি এখানে এসেছে সেটি হচ্ছে যে একেবারে নীতি নৈতিকতার জায়গায় বলা হচ্ছে যে ছাত্র শিবির কোনো লেজুর ভিত্তির রাজনীতি করবে না, কিন্তু দেখা গেছে ওনার বক্তব্য অনুযায়ী যে বিএনপির যত বিষয়গুলো আছে সেই সব জায়গাগুলোতে ঠিকই প্রতিবাদ করেছে, তখন জামায়াত ইসলামের পক্ষ হয়ে তখন কিন্তু লেজুর ভিত্তি করা হয়েছে এমনটি। আবার ছাত্র শিবিরে যারা আছে অধিকাংশই ছাত্রলীগে ছিল দীর্ঘদিন, এবং আপনারা গুপ্ত থেকে হোক আর যেভাবেই হোক একটি ভালো পরিবেশে শিক্ষা জীবন পার করতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনবো। জি, আমি অনেকগুলো ইস্যু একসাথে আসছে, একটু বাইসিরিয়াল যাওয়ার চেষ্টা করছি। প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে গত এই যে ছাত্র দল কিংবা ছাত্র শিবির গত 15 বছরের একসাথে যে লড়াই, 15-17 বছরের, আমার মনে পড়ে যে হচ্ছে ইভেন 23 সালেও সেই সময়ের দায়িত্বশীলদের সাথে আমাদের কেন্দ্রের দায়িত্বশীল সিটিং ছিল, সেখানে আমি নিজেও গিয়েছি। 22 সালে গিয়েছি, 19 সালে গিয়েছি, বিভিন্ন হাসপাতালে এক সময় এক জায়গায় মিটিং হইতো প্রোগ্রামগুলোর আগে। আমাদের একটা বন্ধন ছিল ফেসিবাদের বিরোধী লড়াইয়ে। এই লড়াইয়ে বন্ধন ছিল বলেই আমরা একসাথে পেরেছি। জুলাইও বারবার কমিউনিকেশন হইতো, চেষ্টা করতাম একসাথে লড়াই জিততে পারে। তো 5 তারিখের পর আমাদের লড়াইটা কিছু ছিল, 5 তারিখের পর আমাদের লড়াই ছিল এখন নতুন বাংলাদেশটা বিনির্মাণ করবো। এই জায়গায় কেন যেন আমরা আবারও হেরে যাচ্ছি, আবারও ভুল করতে পারছি না। এখন এই জায়গায় একটু সরি টু ইন্টারাপ্ট, যেটি আমানুল্লাহ আমান বলছে যে 5 তারিখের পরে আপনি বলছেন যে বন্ধনটা কেন ছিন্ন হলো, কিংবা আমাদের যে শক্তিশালী একটা একাট্টা ভাব ছিল সেটি কেন আলগা হয়ে গেল। সেই জায়গায় উনি যেটি বলছেন যে ছাত্র শিবিরের পক্ষ থেকে অশ্লীল অশ্রাব্য ভাষা যেভাবে এই বাক্যবাণে জর্জরিত করা হয়েছে বা যেভাবে প্রতিপক্ষের উপর আক্রমণ করা হয়েছে, সেইগুলো যদি ক্রমাগত জারি থাকে তাহলে কি আপনি বন্ধন সুদৃঢ় আশা করতে পারেন? সে আলাপটাই করছি। আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে যখন পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়ি হচ্ছিল যে আপনারা এটা করেন, আমরা বলতেছি আপনারা ওইটা করেন, এরকম আলাপ চলছিল, আমরা ক্লিয়ার একটা বিবৃতি দিয়ে অ্যানাউন্স করেছি, আপনাদের দৃষ্টি বা নজরে যদি কারো ব্যাপারে পড়ে ছাত্র শিবিরের অমুক তমুককে এই ধরনের কাজ করেছে, আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব, আর আপনারা আইনি ব্যবস্থা নেবেন, সেই আইনি ব্যবস্থা আমরা কোঅপারেট করবো, ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি। বিপরীতে কি ঘটেছে? বিপরীতে আমরা যখন দেখি ছাত্র দলের পোস্টেড বিভিন্ন জায়গায় নেতারা একদম যা ইচ্ছে তাই, যা মন চায় লিখেন। এই যে এটা সাইফ আল মাহমুদ ছাত্র দলের একজন পোস্টেড নেতা, হ্যাঁ, ওনাদের পেজে লেখা, এই যে আবিদুল ইসলাম খান, মানে ওনাদের ল্যাঙ্গুয়েজগুলো দেখবেন। আর বিপরীতে আমাদের জায়গাগুলো একটু দেখবেন। আর এই একটু ভাই ফটোকার্ড বললো না, তারা একটা পেজ করে দেখেন, এই ছাত্রী সংস্থা ছাত্র শিবিরকে জড়িয়ে খুব অশ্লীল ভাষায় যে তাদের ফিজিক্যাল রিলেশন XYZ, সাদিব ভাইকে জড়িয়ে সর্ব বিষয়ে খুব সেক্সুয়াল ওয়ার্ডিং করে হচ্ছে তাকে করা হয়েছে। আর আমরা আমিরকে নিয়ে, জুমাকে নিয়ে, তো এরকম রেগুলার ঘটতেছে। তো বিষয় হচ্ছে তাহলে কাজ কি? কাজ হচ্ছে আপনি আপনার জায়গায় নিয়ন্ত্রণ আরোপ করবেন, লিগ্যাল অ্যাকশনে যাবেন, আমি আমার জায়গায় যাবো। তো আমরা এই জায়গায় ক্লিয়ার একটা চেক দিয়েছি, সেটি হচ্ছে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন সংগঠনের কেউ XYZ কোনো ব্যক্তি জড়িত, ইনফর্ম করার পর আমরা পানিশমেন্টে যাবো সাথে সাথে। আবার এখন তো ছাত্রদল ক্ষমতায় মাশাআল্লাহ, এখন সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে ক্ষমতা যাওয়ার পর কি ওনারা সেই ক্ষমতাসীন দল যেরকম করে এরকম কি করেছে আপনার কাছে মনে হয়? ক্ষমতাসীন দলের আচরণ কি হওয়া উচিত? হওয়া উচিত অমুক ব্যক্তি ফটোকার্ড ছড়াইছে, তমুক ব্যক্তি এটা করছে, তার বিরুদ্ধে আপনি পুলিশকে পাঠাবেন, ব্যবস্থা নেবেন। হয়েছে কি, আব্দুল্লাহ আল মাহমুদ নামে একটা ফটোকার্ড ছড়ানো হলো, আব্দুল্লাহ মাহমুদ বললেন এটা আমি ছড়াই নাই, আমার আইডি জেলা ফরেন্সিকে দেন, জেলা ফরেন্সিকে আপনি ব্যবস্থা নেন। তিনি নিজে থানায় গেলেন, থানায় গিয়ে পুলিশকে বলেন আমার আইডি নেন আপনি, এটা আমি ছড়াই নাই, ছড়ালে ব্যবস্থা নেবেন, আর আমাকে মারে ফেলবো, কাটিয়ে ফেলবো, কোপায় ফেলবো হুমকি দেওয়া হচ্ছে, এটা আপনি ব্যবস্থা নেন। পুলিশকে জানানো হইলো। প্রতিমধ্যে এর মধ্যেই ঘটনা, বিকেলের ঘটনা, ভাই তো বললেন যে মুসাদ্দিদ জুবাইর নাকি মব করতে গেছে, বিকেলের ঘটনা। এর মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আন্ডারে থাকা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, আরো একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, প্রাইভেট ফ্যাক্ট, তারা ভেরিফাই করলো যে এটা গুজব। তারপর ছাত্রদের একটা গ্রুপ গেল SM হলে তার রুমে, মাহমুদের রুমে, মাহমুদকে পাইলে তাকে মারবে।
আরেকটা গ্রুপ শুনলো যে সে থানায় গেছে, থানার ভিতরে পুলিশের উপস্থিতিতে ওসির রুমে কারো গায়ে হাত তোলা, এটা ইতিহাসে খুব বিরল ঘটনা। একটা আইনের সহায়তা চাওয়া, এটা তার আইনি অধিকার, সাংবিধানিক অধিকার। একটা মানুষ এ ধরনের কেসে পড়ে সে লিগেল, এবং তিনি নিজে যখন বলবেন যে এই ফটোগ্রাফ আমি ছড়াইছি কেন, আমি ছড়াইলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তিনি যখন এটা বলবেন, আপনার দায়িত্ব হলো তাকে এই জায়গায় কোঅপারেট করা। আপনি সেটা না করে করলেন কি, স্ট্যাটাস দিয়ে যে সবাই থানায় আছেন, এটা আমি উত্তর দেই। বিকেল 5টার সময় মাহমুদ এখানে গেছে, আর পুলিশ তাকে 6:30 পর্যন্ত বসায় রাখলো। বসায় রেখে জিডিও নিল না, তার আইডি ফরেন্সিকে দিল 5 মিনিটের মধ্যে বের হয়ে যায়। আসল কি, পুলিশ ওয়েলকাম করলো ছাত্রদলকে সন্ধ্যা 7টা, ছাত্রদলের বিশাল গ্রুপ গেল, গিয়ে তারা ঘেরাও করলো থানার ভিতরে। স্ট্যাটাস দিল কখন? স্ট্যাটাস তো দেয়ই নাই সে, এটা ছড়ানো হয়েছে দুপুর থেকে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আসরের মধ্যে এটা চূড়ান্ত করছে, এটা ভুয়া জিনিস। আর এই মাহমুদ অলরেডি থানার মধ্যে গেছে মাগরিবের আগে, মানে 5টার দিকে গেছে, তাকে মাগরিবের পরে 7টা 8টা পর্যন্ত বসায় রাখলো, জিডিও নিল না। এর মধ্যে 8টার পরে তার উপর আরো 10,000 আক্রমণ করা হলো। এখন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যখন ডাকসু দেখলো যে একটা শিক্ষার্থীকে আইনি সহযোগিতা চাওয়া শিক্ষার্থীকে আক্রমণ করা হইতেছে, তারপর তার সাথে যাওয়া আর 2জন হাসিব, আলবি, আজিজ, 3জন শিক্ষার্থীকে আক্রমণ করা হলো। তারপর তারা গেল তাকে এখানে কোঅপারেট করার জন্য। আমি শুনি আমি আপনাকে ডিস্টার্ব করে নাই, আমি আপনাকে ডিস্টার্ব করে নাই ভাই। ভাই সবাই রাজুতে আসেন, সবাই থানায় আসেন, এই ধরনের কথা বলে সহস্রাধিক মবক্রেসি বাংলাদেশে হয়েছে, ঠিক আছে? এবি জুবাই কিংবা মোসাদ্দিকের থানায় এন্ট্রি নেওয়া, ঢোকা এবং অবস্থান করা, পুরো জিনিসটা আপনি ফুটেজ দেখবেন। তার হাঁটার টোন, যাওয়ার টোন, ঢোকার টোন, তার অ্যাপ্রোচ ছিল থানার ওসির সাথে কথা বলবে, তাকে ওইখানে আটকায় তারপর আক্রমণ করা হলো। ওয়েল, আপনি আক্রমণ করার অধিকার রাখেন, কারণ আগের দিন চাপাতি দিয়ে কোপাইছেন, এই অধিকার রাষ্ট্রে আপনার দেশে সমস্যা নেই। আপনি নোয়াখালীতে আজকে শিক্ষকরা হামলা করছেন, এই অধিকার আপনি রাখেন, এটা আপনার মানে জাতীয়তাবাদী গণতন্ত্রের অধিকার, এটা আপনি করতেই পারেন। তদন্ত করে ব্যবস্থা নেবে। ব্যবস্থা কালকে পরশু সাদিক কাইমের টসুর সাথে ভাইয়ের সাথে টসু, কালকে বা পরশু একটা টসুতে আমার ভাই বলছে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি নামটা নিচ্ছি না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। মিছিলের ছবি আছে, মিছিলের ছবি না, আপনাদের এরকম হাজার হাজার মিছিলের ছবি আছে যে আপনারা ছাত্র রাজনীতি ভাই, আমি দরকার নাই, নিরপেক্ষ, আমি এগুলি সব শিবির দ্বারা। আচ্ছা, আমি হয়তো আমার ভাইকে ইন্টারাপ্ট করি নাই, আমার ভাই শুনবেন সবগুলো। মিথ্যা কথা বলে সেটা উত্তর দিতে জবাব দিবেন, আপনার বক্তব্যের সময় জবাব দিবেন। এত মিথ্যা বললে এত কিছু মনে থাকে না তো ভাই। আচ্ছা, তারপর আসি ওনারা বক্তব্যের শুরুতে আমাকে একটু সময় দিবেন, যেহেতু অনেক বেশি আসছে। ভাই বক্তব্যের শুরুতে বললেন আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনেক অ্যারেস্ট করা হতো। টু বি অনেস্ট, 22 দিনে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য 5 জনকে অ্যারেস্ট করছে। এটা নতুন জাতীয়তাবাদী গণতন্ত্রের একটা সিম্বল। নাম্বার 2, তারা বলেছেন, উনি বলেছেন এই 5 আগস্টের পরে কেউ বলতে পারবে না ছাত্রদের আধিপত্য দেখাইছে কোথাও, ক্যাম্পাসে নিয়ন্ত্রণ করে গেছে। আজকের নিউজ যে শিক্ষার্থী নেত্রকোনা মেডিকেলের শিক্ষার্থীদেরকে কান ধরে উঠবোস করিয়ে না, উনি বলছেন এই একটি ঘটনা গত 2 মাস আচ্ছা ওকে, পরে যদি প্রমাণ হয় এখানে অন্য কিছু আছে, তাহলে আপনি কি দায়ভার নেবেন? আমি দায়ভার নিব, দায়ভার নিব। আচ্ছা, যাই হোক, সিট নিয়ে রাজনীতি ওনা করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের বিভিন্ন পদবিতে পোস্টেড, ইভেন যুবদল নেতা 36 জনকে সিট দেওয়া হইলো। এটা কেন দেওয়া হবে ভাই? একজনকে আজকে খোঁজ পাইলাম, আজকে জনাব আলাউদ্দিন, তার ব্যাপারে খোঁজ পাইলাম। তিনি বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন জায়গায় তার বিজনেস আছে, চরম লেভেলের, ধরেন যে তার এঙ্গেজমেন্ট আছে বিভিন্নতে, তাকে কেন আপনার সিট দিতে হবে ভাই? কোথায় ছাত্র দলের? শুনেন, তারপর স্বীকার করবেন, আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন না? হ্যাঁ ছিলাম। যারা ওই সময় ছাত্রত্ব হারাইছে আওয়ামী লীগের কারণে, ছাত্রলীগের কারণে, আওয়ামী প্রশাসনের কারণে, তাদের প্রতি ন্যূনতম সিম্প্যাথি নাই ভাই? কোন ধরনের কথা বলছেন আপনি? যখন দেখবেন আপনি ভাই মজলুম ছিলেন না তো, এই যে ছেলে 4-5 সেশনের হয়, যদি ক্যাম্পাস ছাড়া হওয়া লাগতো তখন ছাত্র তো যা লাগতো, 4-5 সেশনের ছেলে 10 সালের মধ্যে মাস্টার শেষ হওয়ার কথা না। উত্তর দেন ভাই, কথা আবার উত্তর দেবেন। 5-6 সেশনের একটা ছেলে 10 সালের মধ্যে মাস্টার শেষ হয়ে যায় না? যায় না। তার শেষ কেন? এর কারণে শেষ হয় কেন? ওই প্রশাসনের কারণে আপনাদের হাজার করা লাগে না, আপনাদের আরামে আইসে পরীক্ষা করে তারপরে কোর্স কমপ্লিট করতে। 5 সালের ছেলে, আমাদের ছেলেরা পরীক্ষা দিতে পারে না, আমাদের ছেলেদেরকে পরীক্ষার হলে এরকম সহজ 4.5 আমান ভাই শেষ হইছে, কিন্তু 5 সালের এক ধরনের হামলা হয় না, সবার উপর এক ধরনের হয় না। আপনার সমস্যা হয় নাই? হ্যাঁ, সমস্যা হইছে, কিন্তু আপনি কিভাবে শেষ করছেন? আপনি অনেক ছাত্রলীগ, আপনি কিভাবে শেষ করছেন? অনেকে মাইর খেয়ে অনেকে খায়, এরকম হয় না? আপনার 100% মাইর আপনি কিভাবে শেষ করছেন? এরকম অসুবিধা হবে না, কেমন যুক্তি দিচ্ছেন? ঠিক আছে, আচ্ছা, আমি মুলালা পাশি ভাই বারবার ইন্টারাপ্ট করতেছেন। কাউকে
36 জনের সিট দেওয়ার ব্যাপারে ওনার পজিটিভ আছেন, ভালো শিক্ষার্থীরা জানো, ঢাকা শিক্ষার্থীরা 36 জন সিট দেওয়ার কেউ ব্যাপারে যদি ডিপ্রাইভ হয় সেই সময় অন্যায়ভাবে, তাদেরকে তো ছাত্রত্ব দেওয়ার ব্যাপারে কোনো ইতিহাসে তো ভাই অসুবিধা নেই। আমরা সাথে সাথে প্রস্তাব দিয়েছি, সিট নীতিমালা যেহেতু লেখা আছে যে রেগুলার স্টুডেন্টের বাইরে মাস্টার্স রিয়েট না কোনো শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারছে। নীতিমালা চেঞ্জ করেন, আপনি নীতিমালা চেঞ্জ না করেন, নীতিমালা বায়োট করে কেন ভর্তি সিট করাবেন? কি আমরা দিছি নাকি? বিশ্ববিদ্যালয় প্রশাসন দিছে। আপনি তো আপনার হল প্রভোস্ট সবগুলো বিএনপি পোস্টেড, সাধারণ পোস্টেড, আপনি তাকে ঘেরাও করেন। এফএইচ হলে ছাত্র দলের নেতারা গিয়ে কেন সিট দেওয়া হচ্ছে না? ঘেরাও করে প্রভোস্টকে অবরুদ্ধ করে কোন ছেলের জন্য? কোন ছেলের? এই যে দুজনের জন্য, যে দুজনকে সিট দিতে হবে, ওই হলে দুজন মুখস্থ কথা বলতে। মুখস্থ কথা আপনি চেক করেন। এফএইচ এই যে হলে জুলুম করতেছে না, এফএইচ হলে ছাত্রলীগ স্টাইলে। এফএইচ হলে একটা এই ছেলে দুজন আওয়ামী লীগের কারণে ছাত্র ভাই, হারাইছে, তার ভাই, ছাত্র ফিরে FH এসে খুব খারাপ হলে- লাগবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা যদি একটু দেন। Yes, yes. উনি যেটি বলছে যে আওয়ামী লীগের কারণে যদি কেউ ছাত্রত্ব হারিয়ে থাকে, তাকে ছাত্রত্ব দেয়া কিংবা হল দেয়া কি অনৈতিক? ভাই সিম্পল ব্যাপার, দুইটা ইস্যু। আপনি যখন সিট দিবেন, সিট নীতিমালা মেইনটেইন করে করবেন। আপনি যখন দেখবেন যে সিট নীতিমালা অনুযায়ী তাকে সিট দেওয়া যাচ্ছে না, আপনি নীতিমালা এই জন্য ড্রাইভার আপনার, আপনি ডাকসুর জিএস, আপনি কেন? কিন্তু আপনি প্রভোস্ট রুম ঘেরাও করবেন, আপনি হল সংসদের বিরুদ্ধে গিয়ে ডাকসুর GS হিসেবে আপনি কি করেছেন? আপনি কি ডাকসুর সেই সব GS না? ছাত্রদের Yes, জন্য আমরা কি যারা করেছি? ছাত্রত্ব আমরা কি হারিয়েছে, করেছি? আমরা বলেছি যখন আপনি এই 36 জনকে দিবেন, জটিলতা তৈরি। আমি শেষ তো করতে দেন, বলছি, শেষ করতে দেন। আরে ভাই ঝগড়া ভাই, শুনেন, ও- আমি তো ও- বলছি উত্তরটা যে জানেন না। ছাত্রদল করছে না, কিনা। না, আপনি যদি বলতে না দিলে না না, আমি তো বলছি ছাত্রদল করছে হ্যাঁ, কিনা। করছে, করছে। কোথায় ছাত্রদল করছে? একটা সিটের জন্য কারে ছাত্রদল ফোন দিছে, কারে গিয়ে বলছে তুমি নামো, তুমি ওঠো, এবার মিথ্যা কথা বলছেন কেন? এটা তো আপনাদের দায়ভার যে আমি উত্তর দেই, আমি উত্তর দেই। আচ্ছা, আমরা উত্তর দিই না, উত্তর ফরহাদের দিই না। উত্তরটা শুনি। আপনি জাস্ট এফএইচ হলে ঘটনা আজকে গিয়ে চেক দিবেন, প্রভোস্ট রুমে সিসিটিভি ফুটেজ চেক করবেন। প্রভোস্টের রুমে কারা গিয়ে অনেকক্ষণ ধরে তর্ক করলো সিট দেওয়া না দেওয়ার ব্যাপারে, আপনি এখন থেকে শো থেকে বের হয়ে চেক করবেন, তাহলে পেয়ে যাবেন। আমি 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 আগে আলাপ আর আপনার ভিতর যে আপনার প্রতি একটা সুনির্দিষ্ট প্রশ্ন ছিল, ওইটা যদি সে প্রশ্ন উত্তর দিচ্ছি জি, যে যে ডাকসু আমাদের এদের ব্যাপারে আমাদের মানে প্রস্তাব জি। ছিল, আমাদের প্রস্তাব ছিল ভাই এরা তো আসলে শিক্ষার্থী, তার অধিকার আছে। বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী এখন আবাসন বৃত্তি দেওয়া হয়, আবাসন বৃত্তি তার অধিকার। আপনি যখন নীতিমালা ভায়োলেট করে তাকে সিট দেন, এটার পরিবর্তে তার আবাসন ভাতা তাকে দেন, আবাসন বৃত্তি দেন, তার অধিকার এটা। আবাসন বৃত্তি দিয়ে সিম্পল ব্যাপার, আপনি হাজার হাজার নারী শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছেন, আবাসন বৃত্তি সামনে ছাত্রদেরকে দেওয়া হবে, এটা প্রস্তাব অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে এই মাত্র 70 জন শিক্ষার্থী যদি রানিং শিক্ষার্থীকে আপনি সিট দিতে হয়, তো আবাসন বৃত্তি দেন। কেন আপনি সিস্টেম ভায়োলেট করবেন? কেন আপনি প্রবর্তন ঘেরাও করবেন? এখন আসি, স্পষ্ট। আমি টু দি পয়েন্ট আলাপ আসি। উনি বলেছেন যে এবি জুবাইর, মুসাদ্দিদ জুবাইর, আদার তারা মব করছে, তাদের এ টিম বি টিম সি টিম। সিম্পল ব্যাপার, তিনি যদি অপরাধ করে আপনি অপরাধে মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তার যদি সন্দেহ হয় তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। কিন্তু তাকে আপনি ধীরে ধীরে হত্যাযোগ্য করে তুলে দেবেন, আক্রমণ করলে আক্রমণ করাটা বৈধ এমন ধরনের মতামত উৎপাদনের সহযোগিতা করবেন, এটা খুবই খুবই দুঃখজনক। তারপর ছাত্র আধিপত্য কোথাও দেখে নেই, এটা বলেছেন ভাই, বক্তব্য বলেছেন 5 তারিখের পরে খুব দারুণ একটা পলিটিক্স করছে ছাত্রদল, তার নাকি কোনো ধরনের আধিপত্য দখলদার করে নাই। এখন পর্যন্ত ছাত্রদলের এই দখলদারের চিন্তার ভিকটিম হয় নাই কোনো ক্যাম্পাস বাকি নাই। আপনি যদি ক্যাম্পাস ধরে ধরে চিন্তা করেন, আমি এক পাশ থেকে শুরু করি, ধরেন রাজশাহী থেকে শুরু করি বা জগন্নাথ দিয়ে শুরু করি। আজকে জগন্নাথে যশোর এক নেতাকে ধরে ছাত্রদল নেতারা পিটাইছে, আপনি নিউজ দেখেন কেন পিটাইছে? সিম্পল, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনারা শুনেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি চেক দেন, আমি আপনাকে পত্রিকা চেক দিয়ে বলছি। শুনেন শুনেন, আমি তো বলছি যে আপনার চেহারার দিকে তাকালে একেবারে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দামের আমরা ব্যক্তিগত আক্রমণ না কেন ব্যক্তিগত এত 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 সমস্যা নাই। অর্বাচীন, এত যখন ধরেন আমি যখন টু দি পয়েন্ট বলবো, বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ছাত্রদল এই যে দখলদারিত্ব চালাইছে, দখলদারিত্ব উদাহরণ, এই যে থানার ভিতরে আক্রমণ করা, একবার দেখাচ্ছি। ওই যে একটা শুনেন, ওইখানে গেছিলেন তো মব করতে, ওখানে আপনারা তো মব করতে পাঠাইছিলেন, থানায় আপনাদের কাজ কি বলেন? এই ধরনের মব সিম্পল ব্যাপার, থানায় আপনাদের এই কাজ ধরনের মব থানার ভিতরে বাংলাদেশে আর চলবে না। থানার ভিতরে আমাকে প্রশ্ন হতে দেওয়া যাবে। আচ্ছা আমি স্টুডিও প্রশ্ন করি, ছাত্রদলের থানার ভিতরে ওসির রুমে কাজ কি আমাকে বলেন? ওসির রুমে একটা আইনের সহযোগিতা চাওয়া শিক্ষার্থীর ঘেরাও করার ছাত্রদলের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে? সিম্পল। আমাদের ছেলেরা কি কারণে গেছে তার ব্যাখ্যা তো দিচ্ছে। কি কারণে গেছে আপনি দেখেন না? বলেন না কি কারণে দেখেন? ওরা মববাজি করতে গেছে আমাদের ছেলেরা। না তখন তো এবি জুবাইর যায় নাই, এবি জুবাইর গেছে আরো পরে, তারা স্ট্যাটাস দেওয়ার পরে গেছে। না এইভাবে যা মন চায় তা, আরেকটা যেমন খুশি তেমন সাজে রাজনীতি বাংলাদেশে চলবে। আরেকটা মিথ্যাচার, আমি টাইমিং বলেছি, একদম টাইম ধরে বলেছি। যাই হোক, আচ্ছা স্বাভাবিক প্রসঙ্গটি আমাদের হবে না, অস্ত্র নিয়ে ঘুরতেছে। এই যে তারপরে ধরেন যে আমি ওই ধরনের অস্ত্রের ছবি আপনাদের বহুত আছে ভাই। এই যে পাবনা একটা ব্যাখ্যা দিলেন, মনে করেন যে নির্বাচনের আগে দেখছেন না যে সাথে সাথে এটা ছড়াই দিচ্ছে তাদের যে বিভিন্ন যে আপনার বিএনপি ছাত্রদলের কেউ করছে, পরবর্তীতে দেখা গেল জামাতের এখানে ক্যান্ডিডেট বাতিজা। এই ধরনের প্রত্যেকটা ঘটনায়, আমি যে জসিমের ঘটনা বললাম, সোহাগের ঘটনা বললাম, প্রত্যেকটা ঘটনা পরবর্তীতে দেখা গেছে ছাত্রদলের দুইটা অপশন ছিল। ছাত্রদলের একটা সিম্প্যাথি আছে আমার, কারণ হচ্ছে সবচেয়ে অন্যতম একটা ভিকটিম সংগঠনের মধ্যে একটা,
না না, আপনাদের আচরণে তো তা মনে হয় না। আপনারা ভাই, বলতে 0% কন্ট্রিবিউশন। আচ্ছা, আমরা একটু শুনি, আমরা একটু শুনি। অডিয়েন্স শুনতেছে আর তর্ক করলে সবাই হাসে। না না গালি দেয়। না না, যাই হোক, আপনারা না, আপনি তো আপনার তর্ক তর্কের মিষ্টি জনক হতে ভাই, পারে, ঠিক আমার আছে? তর্ক মিষ্টি না, আপনার তর্ক খুব মিষ্টি হতে পারে, সবাই শুনতে পারে, আমি এত মিষ্টি মিষ্টি তর্ক করতে পারি না। যাই হোক, যেটা বলছিলাম ভাই, 5 তারিখের পরে একটা সুন্দর সুযোগ ছিল যে প্রত্যেক সংগঠনকে রেগুলার জায়গায় নিয়ে আসবে, দায়বদ্ধ করবে, শিক্ষার্থীরা না, ওরা তো বলছে সেই ভূমিকা তারা পালন করেছে। ছাত্র শিবির এই জায়গায় আমার 132টা ইউনিটে আমরা রেগুলার করতে সক্ষম হয়েছি, আমরা কাজ করছি শিক্ষার্থীদের নিয়ে। কিন্তু যখনই দিচ্ছে কোনো জায়গায় আমার কাজ শিক্ষার্থীরা অনেক বেশি এঙ্গেজ ফিল করছে, ছাত্রদের সেখানে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আউটপুট হচ্ছে কি? আউটপুট হচ্ছে শিক্ষার্থীরা আপনাকে ঘৃণা করছে। কিন্তু ক্ষতি যেটা হচ্ছে, আপনারা ঘৃণা করতেই পারে, আপনারা ঘৃণা বেছে নিতে পারেন, ওই পথ বেছে নিতে পারেন, কিন্তু রাজনীতির প্রতি শিক্ষার্থীরা বিরক্ত হয়ে যাচ্ছে দিনে দিনে। আজকে যখন কালকে এক মেডিকেলে দেখলাম যে হচ্ছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের স্লোগান দেওয়া শুরু ওইগুলো করছে। আপনাদের খেলা। বরং আমরা নিজের বিরুদ্ধে পড়ে যাচ্ছি। ওইগুলো আপনাদের খেলা। আপনাদের এই অর্জনের কারণে আপনি যখন দেখবেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে এই ধরনের আরেকজনের সিম্পল ব্যাপার, ভাই আপনি কেন আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন? আপনি কেন আমার মিছিল আক্রমণ করে পাবনায় ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কেন আপনার এখানে কর্মসূচি দেন নাই? তো ছাত্রদল যদি সেখানে খুবই ভ্যালিড কথা ভাই, ভাই শুনেন শুনেন শুনেন, যদি ছাত্রদল পাবনায় ছাত্রদল যদি পাবনায়, আমি কথা বলছি, ছাত্রদল যদি পাবনায় সে সময়ে কোনো কর্মসূচি দিত, আমরা মিছিল সরাই নিয়ে আসতাম, বল আপনি মিছিল করতেই পারেন। কিন্তু আমার ঘোষিত কর্মসূচির রুট এবং জায়গায় এবং ওই টাইমে ছাত্রদলের কোনো কর্মসূচি ঘোষণা ছিলই না। আমার মিছিল রাউন্ড দিয়ে আমি চলে আসছি, কারণ ককটেল মারবেন ভাই, অথবা ককটেল মারছে, কে ককটেল মারছে? ছাত্রদল মারছে। কোথায়? এগুলো আপনারা ইস্যু দিতে, তারপর সিটি কলেজে কাচার হইলো, সিটি কাচার হইলো এই ইস্যু যে হচ্ছে জাস্ট আমার ব্যানার ফেস্টুন লাগানো ছিল আগের দিন বলতে পারবো ভাই? জি, না, আপনি তো একজনের কথা অবশ্যই। না না, তখন তারা আপনি তো 10 মিনিট বলছেন প্রায়, আমি ইন্টারপ্ট করে নাই। তো এইভাবে করে জায়গায় একটু ওনার কথা তবে শুনে আসি, আজকে তারপর আবার আমি আসবো। একটা দুঃখ প্রকাশ করছি অডিয়েন্স থেকে, সেটা হচ্ছে আজকে সব টক শোতে যখন আলাপ হয় স্বাধীনতা বিরোধী কিংবা গুপ্ত নিয়ে, অথবা শিক্ষার্থীকে কোয়েশ্চেন করতে পারেন না, সঞ্চালক বলতে পারেন না ছাত্রদলকে বা শিবিরকে আপনি শিক্ষার্থীদের নিয়ে কি কি কর্মসূচি রাখছেন, আগামী মাসের ভাবনা কি, শিক্ষার্থীরা কি বেনিফিটেড হচ্ছে, এখন পরিকল্পনা কি, অমুক ক্যাম্পাসে কিভাবে আপনি ইনভেস্ট করছেন, আপনি যখন এই আলাপগুলো করতেন দারুণ একটা জায়গা হইতো। আমার কোয়েশ্চেন আপনি কোয়েশ্চেন আমি যেতেই পারছি না, এই বিতর্ক একটাই। আমি যখন দেখি যে ছাত্রদলকে বারবার যখন দেখি যে পত্রিকা খুললে নিউজ খুললে এই কেসে ভরপুর, হতাশ হয়। ছাত্র সমাজের কাজ এটা না তো? অসংখ্য ধন্যবাদ, আমি একটু শুনে আসি আপনাদের কর্মকাণ্ডে। ওই যে আপনি যেটা বললাম যে আপনার ছাত্রলীগ করে ডিবেটিং সোসাইটি করার কারণে এস এম ফরহাদ ভালো ভালো কথা বলে। দেখেন, উনি বলতেছেন যে ওনারা অনেক কিছু করছেন। আপনি 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত ছাত্র শিবির এবং ছাত্র দলের কর্মসূচি দেখেন, ঠিক আছে? এই যে বারবার বলতেছে ওনারা শিক্ষার্থীদের জন্য কি করছে আর আমরা কি করছি, যদি ওনাদের চেয়ে একটা কর্মসূচি আমরা কম করে থাকি, একটা, তাহলে আমরা মনে করবো যে না, এদেশে ওনারা সব উল্টায় ফেলাইছে। ওনাদের কর্মসূচিটা আপনি ওই যে নিজে খাওয়ার পরে থাকলে পরে অন্যকে দেয় সেই কর্মসূচি। আপনি এই সংগঠন এত বড় বড় কথা ওনারা বলে না, আপনি এটা যখন তাদের অর্থের কথা বলবেন, অর্থের উৎসের কথা বলবেন, দেখবেন নানান ব্যাখ্যা যে আমাদের অ্যালামনাইরা দেয়, অ্যালামনাইরা সব দিয়ে দেয়। আসলে সত্যি ঘটনা তা না। আপনি বাংলাদেশে যে এই বিশেষ করে মিডল ইস্ট থেকে বাংলাদেশ ইসলামের প্রচারের কথা বলে, ইসলামের টেন্ডার নেওয়ার কথা বলে একটা শ্রেণী আছে যারা বিভিন্ন ধরনের অর্থ অনুদান নিয়ে আসে, সেটা হচ্ছে জামাত শিবির। তারা আইনা এদেশে মনে করেন যে সেইটা গরিব মানুষের যে হকুল ইবাদ, ঠিক আছে? হক তো দুই রকম, একটা হকুল্লার একটা হকুল ইবাদ। সেই গরিব মানুষের হক মেরে খেয়ে নিজের সংগঠনকে পিছনে ব্যয় করার যে সিস্টেমটা, ওনাদের কয়েকটা কারণে মাথা নষ্ট হয়ে গেছে। যখন এটা তো একদম ঐতিহ্যগত ভাবে মুক্তিযুদ্ধের কথা তো শুনতে পারে না, শুনলে কেমন কেমন লাগে, পেট খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। এরপরে এখন আবার তারেক রহমানের সরকার এই যে জাকাত ব্যবস্থার উপরে পূর্ণাঙ্গরূপে খেয়াল করছে, এটা কিভাবে চলে, কিভাবে বন্টন হয়, কোথা থেকে আসে, কি কাদের পাওয়া উচিত, সেটা যখন গত ঈদে হয়েছে তারপর থেকে মনে করেন যে মানে মাথা নষ্ট হয়ে গেছে। এরপরে যে গুপ্ত কথাটা বললে, আচ্ছা চট্টগ্রাম সিটি কলেজে যেটা নিয়ে সংঘর্ষ হয়েছে, গুপ্ত যদি, আচ্ছা পাগলরে পাগল বলে, পাগল খেপে দেখছি আমরা গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায়, পাগলরে যদি পাগল বলে, তো আপনি গুপ্ত বললে খেপবেন কেন? আপনার কি গুপ্ত কইছে কেউ? ওয়ালে লিখে রাখছে গুপ্ত, তা আপনার ওই জায়গায় গিয়ে এটা মুছতে হবে, শিবিরের লোকজন ওখানে কেন যেতে হইব, ওখানে যে মনে করেন যে নারায় তাকবীর স্লোগান দিতে হবে কেন? গুপ্ত বলে আপনার সমস্যা কি? তার মানে আপনি গুপ্ত। এবং আপনার এই গুপ্ততার কারণে আজকে যে পদে পদে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যা হচ্ছে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে যে অবিশ্বাসের দোলাচল জন্ম নিয়েছে। উনি যেটা বলছেন যে গুপ্ত কেউ থাকতে পারে, কিন্তু উনি কোনো ফৌজদারি অপরাধ করেছে কিনা? না, আমরা কি যে ফৌজদারি অপরাধ করবে তার বিরুদ্ধে বিচার হবে, কিন্তু ওনারা যে পুরোটা বলতেছেন যে ছাত্র দল গিয়ে এখানে হামলা করছে, এই যে এবি জুবায়েররা আপনার
এই কয় মাসে যতগুলি মবক্রেসি তৈরি করছে ওনারা দায়িত্বশীল জায়গা থেকে সেগুলি উস্কে না দিয়ে সেগুলি নিবৃত্ত করার কি কোনো সময় চেষ্টা করছেন? আপনাকে হামলা করতে কোন পারবেন সময় এজন্য? কোন না লিগ্যাল হয়তো মামলা আপনি করেন কি মবক্রেসি তৈরি করতে পারতেছেন? আপনি মামলা করেন, আপনি মামলা করেন না কেন? মামলা না করে তাকে ও তাইলে এটা তাইলে সুন্দর। শুনুন, আপনার মতের বাইরে গেলে আপনি মত তৈরি করবেন, সেটা লিগ্যাল না, আপনি থানার ভিতরে আপনি করবেন। না, থানার ভিতরে দারুণ ব্যাপার। শুনেন শুনেন শুনেন। থানার ভিতরে আমি পিটাবো, এটা বৈধ। আপনার কি কে বলছে সুন্দর, থানার খুব আমি কি এটা আমি বলছি থানার জবাই ভিতরে কোথায় মারছে? থানার ভিতরে? শুনেন, থানার বাইরে মারছে? আপনি শুনেন শুনেন শুনেন। বলুন না ভাই, থানার ভিতরে মারছে না বাইরে মারছে? থানার ভিতরে বাইরে মারার প্রশ্ন তো এই কোথায় মারছে? এতদিন বসে যে তারা দানবীয় রূপ ধারণ করছে, থানার ভিতরে মারছে। বললাম সব সত্য। সেটা লিগেসি কেন দিলেন? সব সত্য। এটা আপনাদের আশকারা হইছে না? ধরেন সব সত্য, আপনারা করে- ধরেন সব সত্য। মানে থানার ভিতরে মারবেন সেই বিষয়ে কি করছেন? ধরেন আপনাদের সত্য ধরে নিলাম, থানার ভিতরে মারাটা বৈধ কিনা? বাংলাদেশে Yes or no? আমি বলি থানার ভিতরে আমার মারা কথা বৈধ, বলেন। এটা কি ভাই, এটা আমি yes or বলছি- no না? অবশ্যই না থানার বিষয়ে মাথা যারা মারছে দেবের দিকে ব্যবস্থা নেবেন? যারা মারছে দেবের- অবশ্যই বাংলা ফৌজদারি আইনের ব্যবস্থা হবে না? কি ব্যবস্থা নেবেন? এখানে কি ব্যবস্থা নেবে? আশ্চর্য কথাবার্তা। এমন তারা যদি দলের হয় তাহলে দলের তো সাংগঠনিক উপস্থিত তো। ব্যবস্থা নেবে। শোনো, আমি লিস্ট দিয়ে যাই, আমার এখানে 22 এরা জনের যে লিস্ট এত আছে। অপকর্ম করলো, আপনি তো অস্বীকারই করতেছেন আপনার না। আমার যে 22 জনের লিস্ট আছে যারা সরাসরি হামলা জড়িত, বহিষ্কার করবেন তাদেরকে, এটা নিতে পারেন। বহিষ্কার করবেন কেন তাদেরকে? থানার ভিতরে মামলা হামলা কোন করছে। প্রেক্ষাপটে হয়েছে, কেন হয়েছে সেটা বিবেচ্য বিষয় রয়েছে। তো মানুষের জীবনকে যারা বিষয় তুলছে এদেরকে আগে নিবৃত্ত করেন, এদেরকে নিবৃত্ত করেন। এই মবকৃষি তৈরি করতে থাকলে শিক্ষার্থী আরো প্রতিরোধ মানে করবে। আপনার এ বিষয়ে কোনো পুলিশ, সন্দেহ নেই। আপনার এ ক্ষমতা, বিষয়ে কোনো সন্দেহ এজন্য আপনি থানায় গিয়ে আক্রমণ এ বিষয়ে করবেন, কোনো এটা সন্দেহ- বৈধ। দারুণ এ ব্যাপার বিষয়ে আছে। কোনো সন্দেহ নাই। শুনেন, আপনি যে বললেন যে আপনার হাসিনার আমলের কথা, হাসিনার আমলে আপনি একটা স্বপ্ন দেখছেন। আপনি আজকে যে স্টাইলে কথাগুলি বলতেছেন একেবারে আমি জাস্ট বলছি যে না, আপনি যে- ডিজার সিকিউরিটি, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম আপনাকে, জাস্ট কোঅপারেট করতেছে তর্ক না। যে 22 জন, এই 22 জন যে 5 জনকে অ্যারেস্ট করছে, এটা কি আপনি রাইট মনে করেন কি না? নাকি রাইট আর রঙের আগে উত্তর দেন। পরে আবার ছেড়ে মত দিছে। প্রকাশের স্বাধীনতার নামে আপনার মায়ের আমি গালি দিব? না, না, না মত যে প্রকাশের 5 জনকে স্বাধীনতার নামে আমি গালিতে সমর্থন আপনার করছি না। মা বোনকে গালি দিব আমি? না, এটা গালি, মত প্রকাশের ওই 5 স্বাধীনতা? জনে কেউ গালি দেয় না, যাদেরকে arrest গালি করছে। দেয় না, যে সব 5 জনের ফেরেশতা। মধ্যে। আপনাদের Just- দলে তো সব ফেরেশতা just থাকে কার্ড ভাই। সিস্টেমকে ক্রিটিক শুনেন। করছে। এবারে আমি কাউন্ট করি না, গালিগুলো কাউন্ট করি না এখানে। যে 5 জন বলছি এখানে গালিগুলো কাউন্ট না করে বলছি, যেগুলো জাস্ট গভর্নমেন্টের পলিসি ক্রিটিক করছে, তেল নিয়ে ক্রিটিক করছে, কার্ড সিস্টেম, কার্ড সেবা নিয়ে যে ঋণ নেওয়া নিয়ে ক্রিটিক করছে, টাকা চাপানো নিয়ে ক্রিটিক করছে, এই যে 1000 টাকা চাপাইছে না, হ্যাঁ, এগুলো critic করছে। প্রশাসনের বা কেউ যদি কি করে সাথে সাথে যখন হাই কমান্ড শুনছে এবং সাথে সাথে তাদেরকে ছেড়ে দিতে বলছে না? এটা উদারতা নাকি? না, ছেড়ে দিতে একজন বলছে না? পরিচয় দেয় না 3 দিন। কার পরিচয় দেন? 3 দিন পরিচয় দেন। প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী অ্যারেস্ট করছে, 3 দিন তাকে পুরো গুম অবস্থায়, পুলিশ বলে আমাদের কাছে না, ডিবি বলে আমাদের কাছে, 3 দিন পরে কোর্টে তুলছে। না, এখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কি ছাত্রদলকে নিতে হবে? না ওনারা তো আমি just জাতীয়তাবাদী গণতন্ত্রের সিস্টেমে দেখতেছি। জাতীয়তাবাদী গণতন্ত্র শুনেন বাইরের পক্ষে narrative আপনি তো- তো আপনি তো শুনেন শিক্ষার্থীদের কথা এক লাইন বলে সাথে সাথে তারেক রহমান চলে যান। কারণ আপনাদের তো ঐতিহাসিক বয়ান ছিল যে ওনারা লেজুর ভিত্তি করে না। আপনার ডাকসুর আগে ওনাদের 1 নম্বর বয়ান ছিল লেজুর ভিত্তি চলে না, লেজুর ভিত্তিক রাজনীতি করতে দিব না ইত্যাদি। কিন্তু 5ই আপনার ডাকসু হয়ে যাওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে শিবির। ওনাকে আমি প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিন বন্ধ দিয়ে আপনার যখন একটা মাঝখান 2-3 দিন মৃদু ভূমিকম্প হয়েছিল না, তখন আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অবকাঠামোগত দুর্বল বাংলাদেশে বহুত ভবন আছে না, অনেক গার্মেন্টস আছে, অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, অনেক অফিস আদালত আছে, কোনো প্রতিষ্ঠান কি 15 দিন বন্ধ করছিল? 15 দিন সাদিক ফরহাদরা তাদের প্রিয় স্যারের মাধ্যমে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে সারা দেশে দাঁড়িপাল্লার ভোট চেয়ে বেড়াইছে। এবং তাদের কণ্ঠস্বর এত সোচ্চার ছিল যে আমাদের আমিরের চেয়ে বড়। এই ফ্যামিলি কার্ড বুয়া, এই বুয়া সেই বুয়া করে আপনি যে আপনার লেজুর ভিত্তি করেন না, এতগুলি মঞ্চে বক্তৃতা দিলেন কেন ভাই? 5 সেকেন্ড নেব। যে 15 দিন বন্ধ, সেই 15 দিনে এসএম ফরহাদ কোনো সমাবেশে যায় না, বরং ফেব্রুয়ারিতে সাদিক কেন জানে? জানুয়ারিতে সাদিক কেন জানে? সাদিক কেন আমি চেক দিই না, কেন চেক দিবেন না? এখন এত আপনার নেতা, আপনি সে ভিপি, আমারটা আমি উপস্থিত আপনার ডাক শুনিয়ে এটা তো স্বয়ং ব্যক্তি আপনার সামনে চেয়ারে হাজির ব্যক্তির ব্যাপারে মিথ্যাচার করতে পারেন, যিনি অনুপস্থিত তার ব্যাপারে মিথ্যাচারটা আপনি কোথাও জামাতের প্রোগ্রাম বক্তব্য দেন না? বরং এই বন্ধের সময় যায় নাই, আমি বরং ইউনিভার্সিটি চালু হয়ে গেছে। আপনার বিভূত গেছে না? সেটা আমি আমি ইনফর্ম না বলতেছি, এটা জানেন না, ডেডলাইন ধরে বলতে পারবো না, আমারটা আমি বললাম। এটা জানেন না আপনি? আগে আমারটা তো আপনি মিথ্যাচার করছেন, এটা জানেন কি না? এটা মেনে না, আমরা মিথ্যা বলছি না, মিথ্যা বলি না। আপনারা জামাত শিবিরে জামাতের আমি এরপরে গেছি তো, আমি বন্ধ কেন করলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যে পবিত্র দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে দিছিল, সেইটা পূর্ণাঙ্গভাবে জামাতের পিছনে ব্যয় করে বলে যে তারা জামাত শিবির একমাত্র ছাত্র দল চাপাতি দিয়ে দল দিয়ে দাদি। একটা উদাহরণ করেন, এই চাপাতি রক কাটার উদাহরণ তো আপনাদের। রক কাটতে কাটতে আপনাদের সাথে মানুষ কথা বলতেই তো ভয় পায় যে এটা রক কাটার আমি সংগঠন। একটা বিরতি নিয়ে এসে তারপরে এই আলোচনায় তবে আমার আবার মতে যুক্ত অসুস্থ আসতে ভয় পায় না। প্রিয় দর্শক, এখন আমাদের সাথে এই আলোচনা চলবে। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় আবার যুক্ত হচ্ছি।
ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সাদিক কায়েম, বিরতির আগে যে কথা হচ্ছিল, সরি এস এম ফরহাদ, বিরতির আগে যে কথা হচ্ছিল যে ছাত্র শিবির লেজুর বৃত্তির কথা বলেনি আগে, কিন্তু পরবর্তীতে যা করেছে তা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের প্রতি কোনো ক্ষুণ্ণ করা হলো কিনা? জি, আমি আপনার সেকেন্ড ফেজে প্রশ্ন উত্তর দেবো লেজুর বৃত্তি। তার আগে একটা ভাইয়ের প্রশ্ন উত্তর দেওয়া, যে ভাই বলছিলেন যে একটা কর্মসূচি দেখান যেটা শিবির করেছে বা ছাত্রদল এর চাইতে মানে গ্রেটার লেভেলে করতে পারে নাই, যে পার্টি বা করে নাই, এরকম কর্মসূচি। সংখ্যার কথা বলছেন, সংখ্যা আর কি। আমরা আপনার কথা মনে হয় যে আমরা করি না এরকম আর কি। ছাত্রদল তো বেশ মেধাবী সংগঠন, চেষ্টা করছে করবার, কিন্তু আমি জাস্ট কিছু জিজ্ঞাসা আর কি। যেমন আমাদের 2 বছরে 2টা বড় স্কেলে সায়েন্স ফেস্ট করার চেষ্টা করা হয়েছে, সায়েন্স ফেস্ট হয়েছে, সারা দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, গবেষণা ফেস্ট হয়েছে, ডিবেট ফেস্ট হয়েছে, হ্যাঁ এগুলো জাস্ট সেন্ট্রালগুলো বলছি। তারপরে কালচারাল ফেস্ট হয়েছে, আমাদের লোকাল পর্যায়ে ট্রেনিং প্রোগ্রামগুলো, লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম করা, যাতে করে শিক্ষার্থীরা বেড়ে উঠতে পারে, সাহিত্যের উপর ফেস্ট হয়েছে। এভাবে করে নানা ক্যাটাগরি প্রোগ্রাম সেন্ট্রালি এবং শাখা পর্যায়ে নানা স্টাইলে করা হচ্ছে, যাতে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে বেনিফিট হতে পারে এবং আমাদের সবাই রেগুলার স্টুডেন্ট এর মধ্যে দিয়ে শিক্ষিত হয়ে উঠছে। তো আমি যে 3-4টা ক্যাটাগরি প্রোগ্রাম করলাম, এক ক্যাটাগরি প্রোগ্রাম ছাত্রদল করলে আমি খুশি হতাম, কারণ পজিটিভ কম্পিটিশন। আমি আপনিও করলেন, পলিসি থাকবে, পলিটিক্স আপনারা করবেন, আমরাও করবো, পাশাপাশি অন্য প্রোগ্রামও যদি হয় সুন্দর, তো শিক্ষার্থীরা উপকৃত হবে, কমন ব্যক্তি আসলে সমস্যা নেই। তবে ছাত্রদল এই সব ছাপিয়ে কম্পিটিশনটা এদিকে নজর না দিয়ে নজর দিলেন কোথায়, কেমন করে একটা নেগেটিভ দিয়ে খবরকে চেক দেওয়া যায়। আমি যখন ছাত্রদলের বিভিন্ন বিষয় নিয়ে ক্রিটিক করি, ধরেন চাঁদাবাজির অভিযোগ, শিক্ষককে হামলা, বা হচ্ছে ক্যাম্পাসে দখলের চেষ্টা, বা গণরম গ্যাস্ট্রমের সূচনা, যে কনসার্নগুলো আমরা বলি, তো এটা ক্রিটিক করতে গিয়ে কেন ভাই একটা দুর্বল জিনিস আনতে হবে, যেটা গুপ্তের মতো খুবই একটা দুর্বল জিনিস, যেটা আমি এক লাইনে বলে ফেলতে পারি যে গুপ্ত হলে তার বিরুদ্ধে অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আর অপরাধ না করে আপনি তাকে ফ্রেমিং করার লেজুর ভিত্তিতে। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। দ্বিতীয় যে ধাপে আপনি বলতে চেয়েছিলেন লেজুর ভিত্তির ব্যাপার, সেটি একটু এক লাইনে বলবেন, আমাদের সময় খুব কম। হিসেবে আমি দেশের নাগরিক হিসেবে যখনই জাতীয় কোনো নির্বাচন আসবে, যখনই কোনো লোকাল ইলেকশন আসবে, যখনই কোনো রিজনাল ইলেকশন আসবে, ভোটার হিসেবে জায়গা হিসেবে আমি যে কারো পক্ষে ভোট চাইতে পারি, ক্যাম্পেইন আমি করব। আপনি এদিকে হরণ করতে পারেন না, তবে আপনি কোয়েশ্চেন করতে পারেন, যদি আমার ডাকসুকে আমি এই এজেন্ডা সার্ভিং এর জন্য লেলে দেই, আমার ক্যাম্পাসকে তাদের হাতে ছেড়ে দেই, তার এসব লিডারকে আমার ক্যাম্পাসে তার দলীয় এজেন্ডা সার্ভ করার জন্য সুযোগ দেই, আমার ডাকসুর জিএস হিসাবে এটা আমি সিরিয়াসলি অ্যাসিওর করতে পেরেছি, কিংবা আমরা পেরেছি যে জামাতের কোনো লিডার বা আমাদের অ্যালায়েন্স কোনো পলিটিক্যাল পার্টি আমার প্ল্যাটফর্মকে এখানে ক্যাম্পেইনের ম্যাটেরিয়ালস লাগানো, আমি এখানে হলে তাকে অ্যাক্সেস দেওয়া, বরং আমার হল, আমার প্ল্যাটফর্ম, আমার স্ট্রাকচার এখানে সেভ রাখে। দ্বিতীয় হচ্ছে ছাত্র শিবিরের সাথে, ছাত্র শিবিরের জায়গা থেকে 2টা জায়গায় বড় চেক দেওয়া জরুরি। সেটা হচ্ছে, যেমন ধরেন সামনে কমিটি হবে, আমান ভাইদেরকে বা আরো যারা যারা আছে সবাইকে পল্টনে বাহালা দিতে হয়, বড় বড় মিছিল করতে হয়, সবাই এটা তাদের বিউটি, এটা ক্রিটিক করছে না, এটা তাদের সৌন্দর্য। কিন্তু আমাকে ভাই মগবাজার অফিসে গিয়ে আমাকে ভাড়া দিতে হয় না। আমি এর ঢাকার সভাপতি এবং কেন্দ্রীয় পথ সম্পাদক হয়েছি, এরপরে দায়িত্ব ছুটি হলে ছুটি কন্টিনিউ করবো। ইউনিভার্সিটি নতুন সভাপতি হয়েছে, 132টা ইউনিটের জানুয়ারির নির্ধারিত সময় বা আমাদের যে রেগুলার টাইম থাকে সেই টাইমের মধ্যে কমিটি হয়ে গেছে, এবং এই ধারাবাহিকতায় কাউকে কোনো দলের সেবা করতে হয় না, স্ট্রাকচার হিসাবে। আবার সেই কমিটি কিংবা কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনকেও তার এজেন্ডার মধ্যে কোনো সুপিরিয়র প্ল্যাটফর্মকে নমনম করবার জন্য কোনো এজেন্ডাকে আমার সার্ভ করতে হয় না, কিংবা কোনো এমপি প্রার্থীকে, কোনো নেতাকে মেনটেন করতে গিয়ে আমাকে এই ভয় পাইতে হয় না, কবে রুহুল কবির রিজভি কিংবা এই লেভেলে কোনো নেতার কারণে তার সিগনেচার আমার কমিটি, আমার পদ বোধহয় না হয়ে গেছে, এই ধরনের কনসার্ন আমাকে পোহাইতে হয় না। এই জায়গায় বাই স্ট্রাকচার, বাই এজেন্ডা, বাই অ্যাক্টিভিটিস আমার সংগঠন যে কোনো ধরনের সেফ, আমি ব্যক্তি হিসাবে যে কোনো ন্যাশনাল ইস্যুতে আমি আমার রাজনৈতিক অধিকার আপনি হরণ করতে, সংবিধান আমার এই অধিকার দিচ্ছে, এই অধিকার আপনি হরণ করতে পারেন না। জনাব আমানুল্লাহ আমান, কোন বিষয়ে? জি, এই যে ওনার লেজুর বৃত্তির প্রসঙ্গে কিন্তু উনি ধন্যবাদ। দেখেন, আসলে এই ব্যাখ্যায় কি আপনি কনভিন্সড? শেখানো বুদ্ধি নিয়ে দরবারে যায়, ফুরিয়ে গেলে কোথায় পায়, এই ধরনের কথা বলা লাগে না। কারণ ওই তো বললাম না যে ওই আমলে বেশ সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে আরাম আয়েসে আপনার ছাত্রলীগটা করে ডিবেটিং সোসাইটিতে ছিল, তো যার কারণে কথাগুলি খুব সুন্দর করে বলছে। দেখেন, সাদিক কায়েমকেও অস্বীকার করলো কিরকম, যে এই যে যখন জামাতের কেউ বা শিবিরের কেউ আপনার, আমি বলি ভাই ব্রাদার ইন ইসলাম একটু বলি, সে বলতেছে এটা সাদিকের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে, সাদিক ভাই গেছে আশ্চর্য ডাকসুর ভিপি এবং তার সে শিবিরে বড় নেতা, সে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বেড়াইছে, এটা লেজের ভিত্তিক না, রাইট, সে চাইতেই পারে। ও তাহলে এটা লেজের ভিত্তির মধ্যে পড়ে না কেন? দাঁড়িপাল্লায় ভোট চেয়ে অন্য সংগঠনকে ব্যাশিং করা, তাদের বিরুদ্ধে রেগুলার ন্যারেটিভ দেওয়া, এটা কি ওই যে 18 সালে শিবিরের দায়িত্বশীলরা গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছে,
2001 সালে না না, সেই আলাপ তো আলাদা। আমি আপনার এটার ব্যাপার করি না, সেই আলাপ তো আলাদা। কারণ আপনি 20 বছর সাথে থাকার সময় বিএনপির কোনো দোষই ছিল না, খালেদা জিয়ার দোষ ছিল না, তারেক রহমান দোষ ছিল না, তাদের জামাতের আমির বলছে যে এই আন্দোলনের প্রধান নেতা এবং যিনি সূক্ষ্ম সুচারুভাবে দক্ষতার সাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পরিচালনা করতেছেন, সেই লোকটাই আবার মনে করেন যে এখন যখন ভাগাভাগিতে ভালো লাগে না, সবচেয়ে খারাপ হয়ে গেছে। আর যদি জামাতকে সুন্দরভাবে দিত যা যা চায়, তাহলে আবার মনে করেন যে বিএনপির চেয়ে ভালো কোনো সংগঠন থাকতো না, তখন এইসব ন্যারেটিভ আসতো না। সুতরাং এটা একটা মুনাফিকের স্টাইল। আপনি দেখেন, তবে ধর্ষণ যে কোনো অপরাধ, এই যে আপনি শাহজাহান হামলা যে যখন কোনো কথা অপরাধ, বললো তাই না? চট্টগ্রামে শাহজাহান চৌধুরী যখন কথা বললো যে ডিসিএসপির আমাদের কথা চলবে, এত গুরুত্বপূর্ণ নেতা, সাথে সাথে অস্বীকার করলো, বললো যেটা তার ব্যক্তিগত বিষয়। শিবির জামাত যখন করবে তখন তার ব্যক্তিগত বিষয়। আর আমাদের কোনো গ্রামের কোনো ছেলে কথা বলে, এর দায় তারেক রহমানের। এটাও তোমাদের মুনাফিকের স্টাইল। উনি বললেন যে ইয়ের কথা কি জানি, এই এটা ভয়ডরের কথা বলেন। দেখেন, আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দেখ, শেষ করতে হবে। শেষ হয়ে গেছে ভাই? জি 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 বলেন। শেষ মানে কয় মিনিট আছে? বললেই হবে, কয় মিনিট হয়ে শেষ গেছে? করে নেব। জনাব এস এম ফরহাদ, এই যে একটা শেখ হাসিনা চরম বেয়াদব। বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষকে সম্মান করে কথা বলতে হাসিনা জানে না, তারা চরম বেয়াদব। এই বেয়াদব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকতে বুঝছি, পারে না। দেখা যাবে। শুনেন, ব্যাখ্যাটা হচ্ছে কি আমরা এই যে আমি আমান হাসিনার সময় এই ধরনের কথা বলছি, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা খাওয়া। আপনি তো এত বড় বড় কথা বললেন, হাসিনার সময় একটা মিছিল করছেন আপনি, সাদিক কায়েমরা, এটা একটা উদাহরণ দেখেন না যে হাসিনার সময় হাসিনার ফ্যাসিবাদকে দমনের জন্য, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের হাজার হাজার মিছিলের ছবি আছে, হাজার হাজার মিছিলের ঘটনা আছে। আমরা পারছি, আপনারা কেন পারেন না? আমাদের থেকে আপনাদের উপর জুলুম বেশি হয়েছে না গুমের সংখ্যা বেশি ছিল? এই যে সেটাই স্বীকার করেন। 28 অক্টোবর 2023 যখন প্রোগ্রাম ছিল, আপনারা ঠিকই ওই টিআরসি মারার পরে কোন রকম একটা কর্মসূচি ঘোষণা করে চলে গেছে। ঠিকই আমরা এখানে ছিলাম। শাবাশ। ছিলেন কি রকমের? এই শুনেন, 28 অক্টোবর নিয়ে এত আলোচনা হয়েছে না, কয়েকদিন ধরে বিশাল হাই, আপনার হারুন টারুন সবাই প্রস্তুত। বিএনপির সমাবেশে মুহুর্মুহুর গুলি হইলো, টিআরসি হলো, এই হলো সেই হলো, জামাতের কার ফুলের টোকাও দেয় না, কারণ নেগোসিয়েশন করছে। জামাতের কিছুই বললো না। ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আচ্ছা, আমি একটা সুন্দরভাবে জামাতের কিছুই হয় নাই। আর জামাতের বাইরে থেকে এসে ফাঁসি কাস্টে চলছে, আর কেউ কেউ পাসপোর্ট নিয়ে বাইরে পালাই গেছে, কেউ হারিস চৌধুরীর নাম পাল্টায় মাহমুদুর রহমান হয়ে গেছে, এবং তিনি লুকাই থাকতে পারছেন। আর শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাইরে থেকে এসে ফাঁসি কাস্টে চলছে। আওয়াজ কম দেন। এই যে 10 জন জুলাই দিছে, এরপরেও ইভেন যে ওনাদের সবচেয়ে বড় ব্র্যান্ড আল্লামা সাইদির পর্যন্ত আপনার জানাজা পর্যন্ত পড়ানোর সক্ষমতা রাখেন। আওয়াজ কম দেন ভাই, ঠিক আছে? 10 জন জুলাই দিছে, এবং সাকা চৌধুরী ফাঁসি দেওয়ার পর আপনারা বিবৃতি দেন না, আপনার পার্টি একটা বিবৃতি দেন। কি করছেন? সাকা চৌধুরী তো বিএনপির চেয়ারম্যান না। সাকা চৌধুরী ফাঁসি দিলে ওইটা বলি না, আমরা বিবৃতি দেব না, জানাজায় যাব না। জানাজায় গেছেন? কে? সাকা চৌধুরী জানাজায় কেউ গেছিল? আপনার দলের শীর্ষ নেতাদেরকে ঝুলাই দিছে। কি করছেন? উনি কি আওয়াজ দিয়েছেন? আওয়াজ পাকিস্তান বলছেন যে বলি কোট বক্তব্য শাপলা চত্বরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছে 3.5 লক্ষ নাকি সুইসাইড স্কোয়াডের লোক আছে চাপা। একটা লোক রাস্তায় নামছে। আল্লামা সাইদের জন্য যে কজন মারা গেছে, এটা আমপাবলিক মারা গেছে। সুইসাইড স্কোয়াড এটা কোথায় বলছে? এটা ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হাসিনারে ভয় দেখানোর জন্য যে 3.5 লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, শিবিরের কয়জন জীবন দেওয়ার? এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। আমরা সুস্থ রাজনীতির ধারায় ফিরতে চাই, যে কথা দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম। 5 আগস্ট পরবর্তী সময়ে সবকিছুর যেমন ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল, সেরকম রাজনীতিতেও একটা ইতিবাচক ইঙ্গিত আমরা প্রত্যাশা করি, এবং সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের এটিএন সংলাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।